চৈতিদের বাসা থেকে বের হতে মোবাইলে ফোন আসলো। পকেট থেকে ফোনটা বের করে রিসিভ করতে অপর পাশ থেকে আরশি বলল, শুভ্র ভাই, খবরে দেখলাম চৈতি যে রেস্টুরেন্টে গিয়েছিল সে রেস্টুরেন্টে নাকি আগুন লেগেছে। আরশির ভয়ে গলা কাঁপছে, কথাগুলো যেন গলার মধ্যে আটকে আসছে, বের হতে চাইছে না। কাঁপা কাঁপা গলায় বলল, চৈতি চৈতি ঠিক আছে, ওর কিছু হয়নি তো? একটু বিপদ হয়েছিল কি? শুভ্র হেসে বলল, কিন্তু আমি সামলে নিয়েছি, এখন আপাতত ভালোই আছে, চিন্তা করো কারণ নেই। আরশি চোখ বন্ধ করে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। ভাগ্যিস ভাগ্যিস তুই বলেছিলি চৈতির কাছে টাকা নেই, ওকে যেন নিয়ে আসি, না হলে কী যে হতো ভেবেই আমার হাতের লোম দাঁড়িয়ে যাচ্ছে। থাক, এসব কথা ভেবে লাভ নেই। আল্লাহর কাছে শুক্রিয়া যে এরকম বাজে একটা ঘটনা থেকে চৈতি রেহাই পেয়েছে, ওর কিছু হয়নি। তুইও চিন্তা করা বাদ দে। ওই ছেলের কী খবর যে দেখা করতে চেয়েছিল? জানি না, চৈতিকে জিজ্ঞাসা করেছিলাম, বাট উনি বিষয় এড়িয়ে গেছেন। কি হলো আবার? আচ্ছা, আমি ওকে জিজ্ঞাসা করে দেখব, দেখি কি বলে। রাখি এখন। শুভ্র কি একটা মনে করে আবার কল দিল আরশিকে। শোন, তোর সাথে আমার কিছু জরুরি কথা আছে, দেখা করা যাবে? হ্যাঁ, কিন্তু কি কথা সেটা বললেই বুঝবি। আমি আসছি। আরশি কল কেটে ভাবলো, শুভ্র ভাই ওকে কী এমন কথা বলবে যেটা কলে বলা যায় না? পরেরটা পরে দেখা যাবে, নিশ্চয় জরুরি কোনো কথা, নইলে তো এভাবে আর ডাকতো না। ভেবে চিনতে করা বন্ধ করে দিল। পরের দিন বাসা থেকে বের হয়ে গেটের বাইরে দিকে তাকালো চৈতির, না শুভ্র তো নেই। অন্য দিন তো গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকেন, তাহলে আজকে কি হলো? নিশ্চয় কোনো কারণ আছে। আজ বাস দিয়ে যাওয়া যাক, এমনিতেও অনেক দিন বাস দিয়ে যাওয়া হয় না ভেবেই একটু হাঁটতেই একটা বাস পেয়ে গেল। খালি বাস পেয়ে উঠে গেল। কিছুক্ষণ পর কলেজের সামনে আসতে নেমে গেল। গেটে প্রবেশ করে একটু দূরে আরশির মতো কাউকে একটা দেখা যাচ্ছে। একটু ভালো করে তাকাতে দেখলো ওটা তো আরশি। দৌড়ে আরশির কাঁধে হাত রাখলো। আরশি একবার চৈতির দিকে তাকিয়ে পাত্তা না দিয়ে সিঁড়ি দিয়ে উঠে চলে গেল। চৈতির হাসি মুখটা নিমেষে কালো হয়ে গেল। পরক্ষণে নিজেকে সামলে ক্লাসরুমের ভিতরে ঢুকে দেখলো আরশি এখনও আসেনি। চৈতি নিজের সিটে বসার কিছুক্ষণ পরে আরশিকে আস্তে থেকে হাত নাড়ালো। পাশের সিট থেকে নিজের ব্যাগটা উঠিয়ে আরশিকে বসার জায়গা করে দিল, কিন্তু আরশি একবার তাকিয়ে সামনে একটা সিটে গিয়ে বসে পড়ল। চৈতির মন খারাপ এবার আরও বেশি খারাপ হয়ে গেছে। আরশি কেমন এমন করছে তাই বোধগম্য হচ্ছে না। বারবার সামনে আরশির দিকে তাকাচ্ছে। আরশি পাশে বসা একটা মেয়ের সাথে দিব্যি হেসে কথা বলছে। ওর সাথে কেন কথা বলছে না? ওর উপর কি রাগ করছে? কিন্তু ও তো কোনো দোষ করেনি, তাহলে এরকম করছে কেন? কিছুক্ষণের মধ্যে স্যার এসে পড়ল। আশরাফ স্যার ক্লাসে ঢুকে সর্বপ্রথম চৈতির সিটের দিকে তাকালো, কিন্তু মেয়েটার মুখটা এমন কালো হয়ে আছে কেন? কিছু কি হয়েছে? মাথা নিচু করে বসে আছে চৈতি। আশরাফ একটু ভালো করে দেখেই বুঝলো আরশি যে কিনা প্রতিদিন চৈতির সাথে বসে সে বসেনি। চৈতির পাশের সিটটা খালি। মিস আরশি, চৈতির পাশে গিয়ে বসুন। সরি স্যার, লাস্ট বেঞ্চে আমার গরম লাগে, আর তাছাড়া লেখা ভালো করে বুঝি না। এতদিন কি করে বুঝতেন? আমি এই কলেজে আসার পর থেকেই দেখেছি প্রতিদিন আপনি লাস্ট বেঞ্চে বসেছেন, তাহলে আজকে কী এমন হলো আপনি বোর্ডের লেখা দেখতে পান না? আমি কোনো কথা শুনতে চাই না, আপনি এক্ষুনি গিয়ে চৈতির পাশে বসবেন। কিন্তু স্যার, আমি কোনো কথা শুনতে চাচ্ছি না। আরশির মুখ কালো হয়ে গেল। চৈতির পাশে এসে বসলো। প্রথমে চৈতি খুশি হলো, পরে আরশির কালো মুখ দেখে কোনো কথা বলল না। ক্লাস শেষে, কী হয়েছে তোর? আমার সাথে কথা বলছিস না কেন? আমি কি করেছি বল? এভাবে চুপ করে থাকিস না। আরশি বিরক্ত হয়ে বলল, তোর জন্য স্যার আমাকে লাস্ট বেঞ্চে বসতে বলছে। সরি, আমি চাইনি তুই মন খারাপ করে আমার পাশে বসবি। হয়েছে, আর কিছু বলা লাগবে না, ভালো লাগছে না আমার, আমি গেলাম। আরশি যাওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে মন খারাপ করে কলেজের গেটের বাইরে এসে দেখলো শুভ্র আসেনি। উনি কি ভুলে গেছেন আমার কথা, নাকি আজকেও আসেনি? আর কিছু না ভেবে বাসে উঠে পড়ল। ইফতার করে বিছানায় বসে রেস্ট নিচ্ছিল চৈতি। কোনো সময় যে চোখ লেগে গেছে টের পায়নি সে। ঘুম ভাঙল 8:30টার দিকে। শোয়া থেকে উঠে 1 কাপ কফি বানিয়ে পড়ার টেবিলে বসতো। হঠাৎ পাশের টেবিলে উপরে রাখা মোবাইলের আলো জ্বলে উঠতে দেখলো। মোবাইল চেক করতে একটা মেসেজ দেখতে পেল। আমি আপনার বাসার নিচে দাঁড়িয়ে আছি, আসুন জলদি। চোখ ভালো করে ঢোলে আবার তাকালো। ঘুমের মধ্যে কি সে ভুলভাল দেখছে না তো? এত রাতে কে ওকে মেসেজ করবে, তাও আবার বাসার নিচে? কে আপনি? আমার বাসা চিনলেন কি করে? সেটা নিচে আসলে দেখতে পারবেন, তাড়াতাড়ি নামুন, আমার হাতে বেশি সময় নেই। আপনি না আসলে আমি আপনার বাসার ভিতরে আসতে বাধ্য হব। আপনি নিশ্চয় সেটা চান না? কে এই লোক রীতিমতো কিনা হুমকি দিচ্ছে? আপনার আসতে হবে না, আমি আসছি। মেসেজটা সেন্ড করে
মাথায় ওড়না দিয়ে ঘর থেকে বের হলো। নিচে দাঁড়াতেই আশরাফ দাঁড়িয়ে থাকতে দেখল। গাড়িতে হেলান দিয়ে বুকে হাত গুজে দাঁড়িয়ে আছে। আশরাফকে এত রাতে আসতে দেখে অবাক হলো খুব চৈতি। দ্রুত পায়ে হেঁটে সামনে গিয়ে মোবাইল টাইপ করে বলল, আপনি এত রাতে এখানে কি করছেন? আর আমাকে নিচে ডাকলেন কেন? কথা বলতে রেখেছি, কলেজেই বলতেন। এখানে আসার কি দরকার ছিল? আচ্ছা কি বলবেন বলুন, একটু তাড়াতাড়ি বলুন, আম্মু জানতে পারলে রেগে যাবে। চৈতি, আপনি শুভ্র ছেলেটার সাথে আর মিশবেন না। আশরাফের কথা শুনে চৈতি অবাক হয়ে বলল, মানে? এই কথাটা বলার জন্য আপনি এসেছেন? সিরিয়াসলি? আমি কার সাথে মিশবো কার সাথে মিশবো না সেটা আপনি ডিসাইড করে দিবেন? না, আমি সেভাবে বলিনি। ওইভাবে বলেছেন। আপনার কোনো রাইট নাই আমাকে আদেশ করে। হ্যাঁ আছে, শুধু কলেজের মধ্যে, এর বাইরে না। আর একটা কথা, আমি শুভ্রর সাথে কথা বলবো, 100 বার কথা বলবো। ওই মানুষটা আমাকে প্রাধান্য দিয়েছে, আমার সব প্রয়োজন অপ্রয়োজন বুঝিয়ে দিয়েছে। আপনার মতো কথায় কথায় অপমান করেনি, সবসময় আমার পাশে থেকেছেন, সব রকম সাহায্য করার চেষ্টা করে গেছেন, কোনো স্বার্থ ছাড়াই। আপনার এক কথায় আমি ওনার সাথে যোগাযোগ বন্ধ করে দিব ভাবলেন কি করে? আমি আসছি। আমি আপনাকে ভালোবেসে ফেলেছি চৈতি। আপনার সাথে কাউকে আমার সহ্য হয় না। এতে দোষটা কোথায়? কি করব আমি? ফিরে যাবার জন্য পা বাড়াতেই আশরাফের এমন মেসেজ দেখে স্তব্ধ হয়ে গেল চৈতি। পিছনে ফিরে দেখল আশরাফ অসহায়ের মতো তাকিয়ে আছে চৈতির দিকে। আপনি এসব কী বলছেন? আশরাফ মলিন হেসে বলল, আমাকে পাগল ভাবছেন তাই না? ভাবছেন মাথার তার ছিঁড়ে গেল কি না? প্রথমে আমিও ভেবেছিলাম যে মেয়েকে আমি দু চোখে দেখতে পারি না, যাকে দেখলে শুধু তার ছেলের কথা মুখ থেকে বের হয়, তাকে আমি কি করে ভালোবেসে ফেললাম। কিন্তু আমি অসহায়, নিজেকে আটকাতে পারিনি। দেখুন, আপনার আর আমার মাঝে যে সম্পর্কটা আছে সেটা শুধু টিচার আর স্টুডেন্ট। একজন টিচার হয়ে আপনি আপনার স্টুডেন্টকে এসব বলেন কোন সাহসে? তোমার সাথে যেদিন আমার ফার্স্ট দেখা হয়েছিল সেদিন তো আমি তোমার টিচার ছিলাম না। হ্যাঁ ছিলেন না, কিন্তু এখন আপনি আমার টিচার। একজন টিচার হিসাবে আপনার এসব কথা বলা উচিত হয়নি। আর আপনি ভাবলেন কি করে আপনি বললেই আমি রাজি হয়ে যাব, আপনাকে ভালোবাসবো? আপনি আমাকে রিজেক্ট করছেন, আমি করিনি। আপনার মা আমাকে দেখতে এসে যা ইচ্ছে তাই অপমান করেছেন, সেটাও আমি ভুলিনি। আমি এর জন্য ক্ষমা চাইছি। মানুষ তো ভুল করে, তাই না? এটা আমার ভুল, আমি মেনে নিচ্ছি সেটা। আপনি মেনে নিলে সব কিছু ভুলে যাব না? আপনার মুখে আমি যেন আর কথা না শুনি। কি করলে তুমি আমাকে ক্ষমা করবে? আপনি ক্ষমার যোগ্য না। ক্ষমা করবার চিন্তা করা তো দূরের কথা। আমি আসছি। এক মুহূর্ত দেরি না করে দৌড়ে গেটের ভিতরে ঢুকে গেল। জীবনে এমন একটা মুহূর্ত পরিস্থিতিতে পড়বে তা কোনোদিন চিন্তার তো দূরের কল্পনাও করেনি। চৈতি যাবার দিকে আশরাফ এক দৃষ্টিতে তাকিয়েছে। নিজেকে বড্ড অসহায় লাগছে, কিন্তু সব দিক থেকে বিবেচনা করলে তো সব দোষ তারই। সে যদি তার মার কথা না শুনতো, যদি চৈতিকে বিয়ে করার ডিসিশন নিত, চৈতির পাশে এসে দাঁড়াতো, তাহলে তো তাকে এভাবে অসহায় হতো না। দীর্ঘশ্বাস ফেলে গাড়িতে উঠল। বাসার সামনে আসতে রোবটের মতো গাড়ি থেকে বের হয়ে সিঁড়ি দিয়ে নিজের রুমে যাচ্ছিল। আশরাফ, তোকে আজ এমন এলোমেলো লাগছে কেন? কী হয়েছে তোর? কিছু না বললে হয়? চোখ মুখ কেমন শুকনো হয়ে গেছে বলে আশরাফের কাছে এসে মুখে হাত বুলিয়ে দিতে আশরাফ এক ঝটকায় হাত ছাড়িয়ে নিল। ছোবে না তুমি আমায়। কি হলো? তুই এভাবে কথা বলছিস কেন? আমার এই পরিস্থিতির জন্য তুমিই দায়ী। তুমি যদি সেদিন চৈতিকে অপমান না করতে, এবারে বউ হিসেবে আনতে, তাহলে আমার আজ এই অবস্থা হবো না। তুই শান্ত হ। চৈতি কোন মেয়েটা? ওই যে কানে শোনে না আর বোবা। আশরাফ নিজেকে আটকাতে পারল না, কাঁদতে কাঁদতে বলল, হ্যাঁ মা, জানো আমি ওই বোবা মেয়েটাকেই ভালোবেসে ফেলেছি। অনেক চেয়েছিলাম নিজেকে আটকাতে, কিন্তু পারিনি। আমার মস্তিষ্ক বলছে ওকে ভালোবাসা উচিত না, আবার আমার মন তার ঠিক বিপরীতে কাজ করছে। আমি আর পাচ্ছি না নিজেকে সামলাতে। আমি হাঁপিয়ে উঠেছি প্রতিনিয়ত মস্তিষ্ক আর মনের সাথে যুদ্ধ করতে। পরক্ষণে হেসে বলল, অবশ্যই আমিও না। এসব কথা কাকে বলেছি? যে মানুষটা ওই মেয়েটাকে দেখতে পায় না। কি বোকা আমি। বাদ দাও, এসব নিয়ে মাথা ঘামিও না। চৈতি আমাকে রিজেক্ট করে দিয়েছে, আমার করা অন্যায়গুলো আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। তোমার টেনশন করার কোনো কারণ নেই বলে রোবটের মতো সিঁড়ি বেয়ে নিজের রুমে চলে গেল। ছেলের যাওয়ার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলতে লাগলো, আমার ছেলেটা তো এমন ছিল না। না, আমি এই আশরাফকে চিনি না, হঠাৎ করে এমন কি করে হয়ে গেল? আপনি নিশ্চয় শুনেছেন আন্টি মানে আপনার মা আমাদের বিয়ে নিয়ে ভাবছেন। শুভ্রের কথা শুনে চৈতি মাথা নাড়ল। শুভ্র জিভা দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, দেখুন, আমি মানছি আপনি একজন অন্তত ভদ্র নম্র মেয়ে। আপনার মাঝে সব গুণে আছে যা একজন ছেলে তার বউয়ের মধ্যে দেখতে চায়। কিন্তু আমি আপনাকে জাস্ট আমার ফ্রেন্ড ভাবি, ভালোবাসার মানুষ হিসেবে
আপনাকে কল্পনা করিনি কোনো দিন। জাস্ট ফ্রেন্ড হিসাবে আপনার সাথে চলাফেরা করা, কথা বলা। আপনি নিশ্চয় আমাকে ভুল বুঝবেন না, তাই তো? কিন্তু আপনি বলুন, আমি আর আপনি দুজন তো দুই পৃথিবীর মানুষ, রাইট? আমাদের মধ্যে বিয়ে হলে না আপনি সুখী হবেন না আমি। তাই বলেছিলাম কি বিয়েটা ক্যান্সেল করে দিতে হবে, তাই তো? ইয়েস। কোনো টেনশন করবেন না, আমি আম্মুকে বলবো আপনাকে আমার বিয়ে করতে হবে না। আপনি আবার আমার উপর ভুল ধারণা। না না, আপনি যা বলেছেন ঠিকই বলেছেন। আপনার সাথে আমার বিয়ে হয়ে আপনার জীবন নষ্ট করার তো কোনো কারণ মনে হয় না। ঠিকই বলছেন। বিড়বিড় করতে করতে চৈতি ছাদ থেকে নেমে গেল। শুভ্র একটা প্রশান্তির নিঃশ্বাস নিল। যাক, সব চিন্তা ভাবনা শেষ। আজকে নিয়ে 1 সপ্তাহ পূরণ হলো। এই 1 সপ্তাহে চৈতির সাথে আরশি ভালোভাবে কথা বলেনি। আর শুভ্র ওকে দেখলে আরশির মতো এড়িয়ে চলে। কথা বলার সুযোগটুকু পাবে সেটাও পাচ্ছে না। আশরাফ এই কয়েকদিন পর থেকে চৈতি আর কলেজে দেখেনি। শুনেছে সে নাকি রিজাইন দিয়ে চলে গেছে, আর চাকরি করবে না। চৈতি বুঝতে পেরেছে তার জন্য আশরাফ স্যার চাকরি ছেড়ে দিয়েছেন। ওনার জন্য মায়া লাগছে। ও তো চায়নি ওর জন্য কেউ চাকরি ছেড়ে দেখ, কিন্তু ক্ষমা তো আর করা যায় না। উনি তার প্রতি যে অবিচার অন্যায় ব্যবহার করেছেন সেসব ভুলে যদি আশরাফকে সে ক্ষমা করে দেয় তো সে নিজেকে অপমান করা বোঝায়। ছাদে বসে এসব ভাবছিল, হঠাৎ পাশে কেউ একজন দাঁড়ায়। পাশ ফিরে দেখার জন্য তাকায়, দেখে শুভ্র। আজ টানা 6 দিন পর নিজের থেকে এসেছে সে। আরশি আপনার সাথে দেখা করতে চাইছে। কোথায় ও? আমি আপনাকে মেসেজ করে জায়গাটার নাম বলছি। বাই দ্য ওয়ে, আপনার ফোন নাম্বারটা, আপনার মোবাইল নাম্বার দিন, আমি সেভ করে দিচ্ছি। শুভ্র পকেট থেকে মোবাইলটা বের করে চৈতির দিকে বাড়িয়ে দিল। চৈতি শুভ্রের হাত থেকে মোবাইল ফোনটা নিয়ে নিজের নাম্বার সেভ করে শুভ্রের হাতে দিল। শুভ্র ইতস্তত করে বলল, কয়েকদিন আগে আপনার কলেজের স্যার এসেছিলেন এখানে, ওই যে যার সাথে আপনি পরিচয় করিয়ে দিয়েছিলেন, কী যেন নাম মনে পড়েছে, আশরাফ মেবি, রাইট? এত রাতে কী কথা বলতে এসেছিলেন? না মানে কোনো স্যার তো তার স্টুডেন্টের সাথে দেখা করতে বাসার নিচ পর্যন্ত আসে না, তাই জিজ্ঞাসা করলাম। আমাকে ভালোবাসেন উনি, সেটাই বলতে এসেছেন। আর বলেছেন আপনার সাথে যাতে না মিশি, ওনার নাকি সহ্য হয় না। ও, আপনি কি বলছেন? মতামত জানিয়েছেন কিছু? মানা করে দিয়েছি। কি? কিন্তু কেন? এমনি। কথাটা শুনে শুভ্র মনে মনে খুশি হলো, প্রকাশ করলো না। নিজের খুশির অনুভূতিটাকে নিজের মধ্যে চেপে রাখলো। আচ্ছা, আপনি আর আরশি আমার সাথে এমন করছেন কেন? কি করছে? এই যে দুজনে আমাকে ইগনোর করে যাচ্ছেন দিনের পর দিন। আজ নিয়ে প্রায় 1 সপ্তাহ হবে আরশি কথা বলি না। আচ্ছা, আমি কি কোনো ভুল করেছি? কি ভুল করেছি? আরশি কিছু বলছে আপনাকে? ও তো এমন ছিল না, হঠাৎ এত পাল্টে গেল কেন? আমি তো কিছুই জানি না, আমাকে তো কিছুই বলেনি। আপনাদের মধ্যকার ব্যাপার আপনারাই সলভ করে নিন, আমি আসছি। কী হচ্ছে কিছুই বুঝতে পারছি না, সব কিছু ওলটপালট হয়ে যাচ্ছে। হঠাৎ এমন হয়ে গেল কেন সব কিছু? প্রশ্নের উত্তর খুঁজে পায় না সে। মনের মধ্যে প্রশ্নগুলো জমাট রয়ে গেল। একটু পরে মোবাইলে শুভ্রর মেসেজে পাঠিয়ে জায়গার ঠিকানা পাঠিয়ে দিয়েছেন, সাথে বলেছেন সন্ধ্যা 7টার মধ্যে যেন পৌঁছে যায়। বাস থেকে নেমে শুভ্রের দেওয়া ঠিকানায় আসতে দেখলো মাঠের মতো একটা খালি জায়গা। এই জায়গায় কেন আরশি দেখা করতে চেয়েছে? বাসাতেই বললে পারতো, আর না হলে কলেজেই বলতো। তা না করে এই মাঠে আসছে কেন? আরশি তো দেখা দূরের কথা, কাউকেই দেখতে পাচ্ছে না। পুরো মাঠটা খালি। সন্ধ্যা হওয়ার দিনে আলো আস্তে আস্তে ফুরিয়ে আসছে। একটু একটু করে এগিয়ে যাচ্ছে সামনের দিকে। তার মধ্যে ব্যাগ থেকে মোবাইল বের করে আরশিকে মেসেজ দিয়ে জানিয়ে দিল এখানে আসার কথা। আরশি মেসেজের রিপ্লাইয়ে সামনের দিকে হাঁটতে বলেছে। একটু সামনে নাকি ও আছে। ফোন ব্যাগে রেখে আরেকটু আগাতেই চারপাশ আলোকিত হয়ে গেল। চারপাশ তাকাতেই দেখলো আশেপাশের গাছগুলোর সাথে লাইট বাধাই করা। একটু আগে যে জায়গাটা পুরো অন্ধকার ছিল, এখন সেই জায়গাটা লাইটের আলোয় ঝলমল করছে। চারিদিকে চোখ বুলে সামনে তাকাতেই দেখলো শুভ্র আর আরশি টেবিলে কেক রেখে হাসি মুখে দাঁড়িয়ে আছে। চৈতিকে তাকাতে দেখে দুজন ইশারায় বলল, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার চৈতি, হ্যাপি বার্থডে টু ইউ। চৈতি অবাক হয়ে বলল, এসব কি? তোর জন্মদিনের কেক? আজকে তোর জন্মদিন তো, তাই তো এত আয়োজন করা। তোর বাসাতে করতে পারতাম, কিন্তু শুভ্র বললেন তোর আম্মুর এসব নাকি পছন্দ করে না, তাই এখানে সেলিব্রেট করব তোর জন্য জন্মদিনের কেক। আয় কেক কাট। চৈতি এক পা করে এগিয়ে টেবিলের সামনে আসলো। অতঃপর কেক কেটে আরশিকে প্রথম খাওয়ালো। আরশি একটু খেয়ে চৈতিকে বলল, তোর জন্মদিনের কেক তুই বেশি করে খা, আমি পরেও খেতে পারবো। মাঝখান থেকে শুভ্র বলে, বারে শুধু তোরাই খাবি, আমি খাবো না? এত কষ্ট করে সব কিছু অ্যারেঞ্জমেন্ট তো আমিই করলাম, এখন আমাকে কেক দিচ্ছিস না, এটা কিন্তু ঠিক না। শুভ্রের কথা শুনে আরশি বলল, আপনি নিজে কেক নিয়ে খান না, মানা কে করছে? তাই করতে হবে দেখছি।
চৈতি শুভ্রের জন্য আলাদা করে কেক কেটে শুভ্রকে দিল। আপনি জানলেন কী করে আজকে আমার জন্মদিন? ওই যে আরশির জন্মদিনে বলেন। ও, আপনি যে আমার কথা সিরিয়াসলি নিয়েছেন সেটা আমি ভাবতে পারিনি। আমি নিজের তো ভুলেই গিয়েছিলাম আমার জন্মদিনের কথা। তা আমি চৈতি, ফার্স্ট বার্থডে কেমন লাগলো? যদিও বার্থডেতে বেশি কিছু করতে পারিনি, তবে ইচ্ছা ছিল। আমার লাইফের সেরা মুহূর্ত ছিল, অ্যান্ড থ্যাঙ্কস ফর দ্যাট। এই জন্য আশি আর আপনাকে টানা 6 দিন ইগনোর করছেন। আশি হয়তো বা আপনাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এমনটা করছে, বাট আমি একটু বিজি ছিলাম। তার পাশাপাশি আপনার জন্মদিনের আয়োজন করতে চেয়েছিলাম, সময় পাচ্ছিলাম না একদম। আপনার কলেজে যাবার সামনে, কালকে থেকে আমি একদম ফ্রি। যাই হোক, বাসায় চলুন, দেরি হয়ে যাচ্ছে। চৈতি মাথা নাড়ালো। আসসালামু আলাইকুম আন্টি, ভালো আছেন? আশরাফকে দেখে চৈতির মা প্রথমে অবাক হলেন, অতঃপর নিজেকে সামলিয়ে বললেন, ওয়ালাইকুম সালাম, হ্যাঁ ভালো আছি। কিন্তু তুমি হঠাৎ বাসাতে? কিছু কথা বলতে এসেছিলাম, অনেক আর্জেন্ট। হ্যাঁ বলো। কথাটা বলা জানি আমার ঠিক হচ্ছে না। আচ্ছা বলেই ফেলো। আন্টি, ওই দিন আমি আর আমার মা ভুল করেছি, জানি এই ভুলের ক্ষমা না। এটাকে ভুল বললেও অন্যায় হবে। আমি চাচ্ছি আমার করা অন্যায় শুধরে নিতে। চৈতির মা আশরাফের এমন পেঁচানো কথা শুনে বিরক্ত হলেন খুব। এত পেঁচিয়ে কথা বলার কি আছে বাপু? সোজা সাপটাতে বলতে পারো। নিজের বিরক্তটাকে সহ্য করে বললেন, একটু ক্লিয়ার করে বলো, আমি তোমার কথা কিছুই বুঝতে পারছি না। যা করার তা তো করেই ফেলেছো, এখন সেটা কিভাবে শুধরাবে? আশরাফ একটা শ্বাস নিয়ে বলল, আন্টি আমি চৈতিকে বিয়ে করতে চাই। আশরাফের কথা শুনে চৈতির মা রেগে গেলেন। বিয়েটা কি তুমি ছেলে খেলা পেয়েছো? একবার রিজেক্ট করবে, অপমান করবে, আবার পরে এসে বলবে বিয়ে করবে। এটা কেমন কথা? দেখো, এটা এখন আর সম্ভব না। আমি অলরেডি চৈতির জন্য ছেলে দেখে ফেলেছি। ছেলে দেখতে যেমন সুন্দর, আচার আচরণ মাশাআল্লাহ। আর যে ছেলে আমার মেয়েকে দেখতে এসে মানা করে দিতে পারে, তার সাথে আমি আমার মেয়ে বিয়ে দিব না। আন্টি আমি মানছি আমি ভুল করেছি। একটা সুযোগ দিন সেই ভুল শুধরানোর। চৈতিও আমাকে সুযোগ দিচ্ছে না, আপনিও না। এমনটা করবেন না প্লিজ। আমার কথা একটু ভাবুন। আমার মেয়ে রিজেক্ট করার আগে তো তুমি আর তোমার মা দুজনেই একজনও ভাবনি আমার মেয়ের কথা। আমি কেন ভাববো? আর চৈতি যেহেতু রাজি না, সেখানে আমি কি করে রাজি হব? তুমি এখন যেতে পারো। আন্টি এমন করবেন না প্লিজ, আমাকে একটু সুযোগ দিন। আমি কথা দিচ্ছি চৈতিকে কখনো দুঃখ দিব না, রাজরানীর মতো করে রাখবো। আমি আমার মতামত বলে দিয়েছি, এক পাও নড়ব না আমার মতামত থেকে। চৈতির বাসা থেকে এক গ্লাস পানি খেয়ে নিজের রুমে যেতে নিলে চৈতির মা আসলো চৈতির সামনে। কিছু বলবি? আশরাফ এসেছিল। উনি কেন এসেছিল? তোকে বিয়ে করার জন্য অনুরোধ করেছিল। ও, তুমি কি বললে? আমি মানা করে দিয়েছি এরকম ছেলের সাথে। আমি আমার মেয়েকে তো আর বিয়ে দিতে পারবো না। অনেক ভালো করেছে। আরেকটা কথা। কি? আমি ভেবেছি শুভ্রর সাথে কথা বলো। কি কথা? তোর সাথে বিয়ের কথা। ছেলেটা তোকে পছন্দ করে, আমি শিওর। তোর কোনো আপত্তি নেই তো? তোমার যা ইচ্ছে করো, বলেই আমি নিজের রুমের ভিতরে চলে গেল। চৈতির বলা কথাটায় চৈতির মা, হ্যাঁ ধরের দিন চৈতি আশরাফ স্যার যে রিজাইন নিয়েছে শুনেছিস? হুট করে রিজাইন কেন নিলেন উনি? আমার তো কোনোটাই বুঝলাম না। কারণ স্বরূপ নাকি নিজের পার্সোনাল প্রবলেমের কথা বলেছেন। তুই কথায় কথায় শুধু বলছিস কেন? কিছু কি হয়েছে? না, কি হবে? কিছু তো নিশ্চয় হয়েছে। তুই কি আমার উপর রাগ করে আসিস? রাগ কেন করবো? কয়েকদিন তোর সাথে কথা বলিনি, সেটা তো আমারই জন্য, আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য তো কথা বলিসনি। সেটা নিয়ে রাগ করার কোনো মানে হয় না। তাহলে কেন রাগ করে আসিস? রাগ করি নেই, এমনি জাস্ট ভালো লাগছে না। কিছু মনে না করলে একটু চুপ থাকবি প্লিজ? কথা বলতে ভালো লাগছে না। দুজনের মধ্যেকার আর কোনো কথা হলো না। ক্লাস শেষে কলেজ থেকে বের হতে দেখলো শুভ্র গাড়ি নিয়ে দাঁড়িয়েছে। ওয়েট করছে বোধহয় ওর জন্য। সকালে না হয় তাড়াতাড়ি বের হয়ে গেছিলো, কিন্তু এখন কি করবে? শুভ্রের সামনে যেতে কেমন যেন লাগছে। ইস, কেন যে তখন আম্মুকে মানা করলো না? তাহলে তো আম্মু শুভ্রের কাছে বিয়ের ব্যাপারে কিছু বলতো না। না, এমন পরিস্থিতির শিকার হতো। এখন কি করে শুভ্রের সামনে যাবে? নিজের অস্বস্তি থেকে দূরে রেখে শুভ্রকে না দেখার ভান করে চলেই যাচ্ছিল, কিন্তু শুভ্র হঠাৎ সামনে এসে দাঁড়ালো। কোথায় যাচ্ছেন? গাড়ি তো পিছনে। আমাকে দেখেননি? এখন কি উত্তর দিব? নিজেকে সামলে বলো, ও ওখানে আপনি দাঁড়িয়ে দেখিনি তো, সমস্যা নেই, এখন চলুন না। শুভ্র ভুরু কুচকে বলল, কেন? মানে আমার একটু কাজ আছে ওই দিকটাতে, আমি এখন বাসায় যাব না। তাহলে আপনি যেখানে যাচ্ছেন সেখানে আমি আপনাকে নামিয়ে দিচ্ছি। চৈতি আমাদের বাসায় যাবে? আরশি চৈতির কাঁধে হাত রেখে বলল। চমকে চৈতি পাশ ফিরে তাকাতে আরশিকে দেখে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। আসলে পড়া নিয়ে একটু কথা ছিল ওর সাথে, তাই আমাদের বাসায় ওকে ইনভাইট করছি। শুভ্র ভাই আপনি চলে যান। কিন্তু চৈতি চল, দেরি হয়ে যাচ্ছে আমাদের। শুভ্রকে কিছু বলার সুযোগ না দিয়ে চৈতি আর আরশি একটা রিক্সা করে উঠে পড়ল। কিরে, এখনও কি বলবি? কিছু হয়নি? যেতে চাইছিলি না কেন? তুই মিথ্যে কথা বললি কেন?
দূর থেকে তোদের মধ্যে কথাবার্তা বুঝলাম তুই শুভ্র ভাইয়ের সাথে বাসায় দেখতে চাচ্ছিস না, তাই বুদ্ধি খাটিয়ে মিথ্যে বললাম। এবার তুই বল কী হয়েছে? আম্মু ওনাকে আমার সাথে বিয়ের ব্যাপারে বলছেন। বাহ, ভালোই তো। শুভ্র ভাই নিশ্চয়ই হ্যাঁ বলছেন। ও, তুই লজ্জায় ওনার সাথে যেতে চাইছিলি না, আর আমি কি না কি ভাবলাম। এসব কিছুই না, উনি মানা করে দিয়েছেন। কি? হ্যাঁ, উনি আমাকে আলাদা করে ডেকে বলেছেন আমাকে উনি জাস্ট ফ্রেন্ড ভাবেন, ওইভাবে কোনোদিন ট্রিট করেননি আমাকে। তাই উনি আমাকে বিয়ে করতে পারবেন না, এতে আমরা কেউ সুখী হব না। মানে কি ভাই? এতদিন উনি তো জাস্ট বন্ধু ভাবতো। তোর জন্মদিনের আইডিয়া তো শুভ্র ভাই আমাকে দিয়েছিল। ইভেন সব কাজ উনি নিজ হাতে করেছেন, আমাকে হাত লাগাতে দেননি। কেক পর্যন্ত উনি বানিয়েছেন, কোনো বেকারি শপ থেকে কেনেন নেই। তোর যদি বাইরের খাবার খেয়ে শরীর খারাপ হয় এই ভেবে টানা 4 ঘন্টা লাগিয়ে কেক বানিয়েছে, কেউ যদি এত সব শুধু তার জাস্ট ফ্রেন্ডের জন্য করে, তুই বল। উনি তো তাই বলেছেন, ঘোড়ার ডিম বলেছেন। এত কেয়ার চিন্তাভাবনা আমি আমার লাইফে ওনার বন্ধুদের জন্য করতে দেখিনি। মিথ্যে কথা বলছে তোকে। মিথ্যে কেন বলবে সেটা আমি কি করে জানবো? তুই খুঁজে বের কর, তোর কাজ এটা। আশিদের বাসা থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে আশির বলা কথাগুলো ভাবছে। আচ্ছা, আশির কথাগুলো কি ঠিক? কিন্তু উনি কেন মিথ্যে বলবেন আমায়? আমাকে বিয়ে করতে ওনার কি সমস্যা? ভাবতে ভাবতে বাসায় পৌঁছে ঘরে ঢুকলো। আশরাফের মাও দেখলো। ওরা কি আবার বিয়ের কথা নিয়ে কথা বলতে এসেছে? চৈতিকে দেখে আশরাফের মা চৈতির কাছে এসে বলল, আমাকে ক্ষমা করে দাও মা, আমার ছেলেটাকে একটা সুযোগ দাও। ছেলেটা আমার এ পর্যন্ত ভালোভাবে একটা খাবার মুখে তুলিনি। তুমি চলো, এভাবে চলতে থাকলে তো অসুস্থ হয়ে যাবে। চাকরিটা ছেড়ে দিয়েছে, প্লিজ তুমি বিয়েতে রাজি হয়ে যাও। কিন্তু আন্টি, হাত জোর করে বলছি, প্লিজ তুমি রাজি হয়ে যাও। তুমি বললে তোমার পায়েও পড়বো। আমার ছেলেটাকে আমি আর এই অবস্থায় দেখতে পাচ্ছি না। এভাবে চলতে থাকলে ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়বে। আমার ছেলেটার ভালোর কথা ভেবে রাজি হয়ে যাও। চৈতির মা আশরাফের মায়ের সামনে এসে বলল, দেখুন, আপনি কিন্তু এখন আমার মেয়েকে ইমোশনালি ব্ল্যাকমেল করছেন। আমি আপনার ছেলেকে যা বলার বলে দিয়েছি, তাহলে আপনি কেন? আমি বিয়েটা করতে রাজি মা। লেখাটা পড়ে চৈতির মা অবাক হয়ে বলল, চৈতি, তুই যা বলছিস ভেবে বলছিস? হ্যাঁ মা, আমার জন্য মানুষ এত পাগলামি করছে, তাকে আমি কি করে মানা করি? ভুল তো সবাই করে, আমাদের উচিত ওনাদের ক্ষমা করে দেওয়া। আর আন্টি, আপনি আশরাফ স্যারকে চিন্তা করতে মানা করেন। ওনাকে বলুন আমি এই বিয়েতে রাজি। আলহামদুলিল্লাহ, তোমাকে কি বলে যে ধন্যবাদ দিব। তুমি আমার ছেলেটার প্রাণ বাঁচালে মা। আগামী শুক্রবার বিয়ের ব্যবস্থা করি, আপনার ইচ্ছা। আমার কোনো অসুবিধা নেই। আশরাফের মা খুশি হয়ে চৈতিকে দোয়া করে চলে গেলেন। চৈতি, তুই নিজ ইচ্ছার বিরুদ্ধে জোর করে মতামত দিলি? মার কথা শুনে চৈতি বলল, মা, আমি সজ্ঞানে মতামতটা দিয়েছি, কিন্তু আমি এখন একটু রেস্ট নেব বলেই নিজের রুমের দরজা বন্ধ করে বিছানায় লম্বা হয়ে শুয়ে পড়ল। পরের দিন কলেজে গিয়ে পাশে বসতে বলল, কী শুনলাম আমি? কী শুনলি? তুই নাকি আশরাফ স্যারকে বিয়ে করতে রাজি হয়েছে? কিন্তু তুই এমন একটা মানুষকে বিয়ে করবি? তুই কি ভুলে গেছিস উনি তোকে প্রতিদিন খোঁটা দিয়েছে, তোকে সবার সামনে হাসির পাত্র বানিয়েছে? কি করে তুই রাজি হয়েছিস? তোকে আমি একদিন একটা কথা বলেছিলাম, মনে আছে? রিস্কাওয়ালা হলে আমি বিয়ে করব। সেখানে উনি তো অনেক ভালো, উনি ওনার ভুল বুঝতে পেরেছেন। আমার কি উচিত না ওনাকে ক্ষমা করে দেওয়া? কিন্তু শুভ্র ভাই, উনি তো আমাকে মানা করে দিয়েছেন। চৈতি, শুধু শুভ্র ভাইয়ের উপর রেগে বিয়েটা করতে চাইছিস তাই না? তেমন কিছু না, আমার জাস্ট মনে হলো আশরাফ স্যারকে সুযোগ দেওয়া উচিত। তোর যা ইচ্ছা তুই কর, আমি কিছু বলবো না আর। বাসার গেটে ঢুকতে শুভ্রর সাথে দেখা। শুভ্রকে পাশ কাটিয়ে চলে যেতে নিলে শুভ্র বলে উঠল, বিয়ে করছেন শুনলাম? ভালো, এবার অন্তত সুখী হবেন। কিছুক্ষণ থেমে বলল, আমাকে অ্যাভয়েড করছেন? কই না তো। বাই দ্য ওয়ে, কংগ্রাচুলেশন, দোয়া করি এবার অন্তত জীবনে সুখী হন। অনেক কষ্ট করেছেন লাইফে। বলে গেট থেকে বেরিয়ে গেল। শুভ্রের যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছে চৈতি। হাসি এসছে ওর আশির কথাগুলো মনে করে। এই ছেলে নাকি ওরে ভালোবাসে। বিয়ে হয়ে যাবার কথা শুনে যে ছেলে হাসি মুখে কংগ্রাচুলেশন বলতে পারে, সে আর যাই হোক ভালোবাসতে পারে না। ও মনে হয় লাইফের বেস্ট ডিসিশনটা নিয়েছে। আশরাফকে বিয়ের ডিসিশনটা ও একদম ভুল করেনি। হঠাৎ গালে ভেজা অনুভব স্পর্শ করলো। আশ্চর্য, ওর চোখ দিয়ে পানি পড়ছে। ওর তো খুশি হবার কথা, ও বিয়ে হচ্ছে এই কথা ভেবে। তা না করে কিনা কান্না করছে। না, একদম চোখের পানি মানায় না, তাও আবার শুভ্রের জন্য। চোখের পানি মুছে ঘরে ঢুকতে চৈতির মা বলল, দেখ, তোর জন্য আশরাফ শাড়ি গয়না সাজগোছের সব কিছু নিজে হাতে কিনে দিয়েছে। কেন? তোর সাথে দেখা করতে চাইলো, কিন্তু বেশি দেরি হয়ে যাবে তাই চলে গেল। কিছুক্ষণ থেমে চৈতি কাছে গিয়ে গালে হাত দিয়ে বলল, তুই কি বিয়েতে সত্যি খুশি? কি যে বলো না, আমার বিয়ে আমি খুশি হব না তো কে হবে? কত শত বিয়ে ভাঙার পর এই বিয়ে হচ্ছে,
আমার তো তোমার থেকে বেশি খুশি হবার কথা মা। তুমি তো চেয়েছিলে আমার বিয়ে হোক। চৈতির কথা শুনে চৈতির মা মাথা নিচু করে ফেলল। বাদ দাও, আমি ফ্রেশ হতে যাচ্ছি। শুভ্র ভাই, আজকে চৈতির বিয়ে। জানি তো। আপনার কি চৈতির প্রতি কোনো অনুভূতি নেই? এতদিন জাস্ট ফ্রেন্ডে ভাবছেন, এছাড়া কোনো অনুভূতি জন্মায়নি আপনার মনে? না শুভ্র ভাই, চৈতি আপনাকে ভালোবেসে ফেলেছে। ওর আগের মাথায় বিয়েটা করছে। আপনি প্লিজ বিয়েটা আটকান। ও ডিসিশন নিয়েছে, আমি আটকাবার কে? আপনি থাকুন আর ওইদিকে চৈতি বিয়ে হয়ে যাক, দেখবেন পরে আবার যেন আফসোস না করেন। বলে আরশি কলটা কেটে দিল। ফোনটা টেবিলের উপর রেখে চেয়ারে সোজা হয়ে বসে রইল কিছুক্ষণ। আচ্ছা, ও তো ভুল করে ফেলছে না তো? ও কি চৈতিকে শুধু ফ্রেন্ড ভাবে? চৈতির জন্য ওর মাঝে কোনো অনুভূতি নেই? ও কি চৈতিকে ভালোবাসে না? একটার পর একটা এমন হাজারটা প্রশ্ন মাথার মধ্যে ঘুরঘুর করছে। চুলগুলো খামচি মাথা নিচু করে বসে রইল শুভ্র। ও এখনও নিজের অনুভূতিটাকে বুঝতে পারছে না। চৈতির ঘরে এখন বিয়ের শাড়ি আর গহনায় ভরপুর। আরশি সেই দিনের পর আর কথা বলেনি ওর সাথে। হয়তো বা রাগ করেছে। শুভ্রর সাথে সেদিনের পর আর দেখা হয়নি। চৈতির মা সারাদিন ব্যস্ত, এদিক সেদিক দৌড়াচ্ছে। কখন যেখানে রান্না হচ্ছে সেখানে গিয়ে তদারকি করছে, আবার কখনো ফুল দিয়ে সেখানে সাজানো হচ্ছে সেখানে গিয়ে তদারকি করছে। একটু পর পার্লার থেকে মেয়ে আসলো ওকে সাজাতে। বেশি ভারী সাজ দিবেন না, হালকা করে মেকআপ করে দিয়েন। আচ্ছা। টানা 2 ঘন্টার পর সাজ একদম কমপ্লিট। বাহ, আপনাকে পুরো পরীর মতো লাগছে। মেয়েটার কথা শুনে চৈতি হালকা হাসলো। বিয়ের সময় হয়ে গেছে, পাত্রপক্ষ এসে গিয়েছে অলরেডি। চৈতির কাজিনরা চৈতিকে ধরে বিয়ের আসরে নিয়ে গেল। চৈতি মাথা নিচু করে বসে আছে। সব নিয়মকানুন শেষে কবুল বলতে বলা হলো চৈতিকে। চৈতির সামনে আশেপাশে তাকালো, কাঙ্ক্ষিত মুখটিকে সে খুঁজে পেল না। কিরে, কবুল বলছিস না কেন? কবুল কথাটা লিখতে যাবে এমন সময় হঠাৎ কেউ ওর হাত ধরল। চমকে উপরে তাকাতে শুভ্র শুকনো মুখটা দেখল। শুভ্র কিছু না বলে এক ঝটকায় হাত টেনে নিয়ে চৈতিকে বসার থেকে দাঁড় করলো। অতঃপর হাত টেনে হাঁটা ধরলো সামনের দিকে। কোথায় নিয়ে যাচ্ছেন আপনি চৈতিকে? আপনাকে এত বড় সাহস কে দিয়েছে? চৈতি আপনাকে মন থেকে বিয়েটা করছে না বলে আর কোনো কথায় কান না দিয়ে বিয়ের আসর ছেড়ে বেরিয়ে আসলো। চৈতি এখন একটা ঘরের মাঝে আছে। শুভ্র হাত ধরে রাস্তা দিয়ে হেঁটে নিয়ে যাচ্ছে ওকে। রাস্তার সবাই ওদের দুজনের দিকে তাকিয়ে আছে। শুভ্রের এতে কোনো মাথা ব্যথা নেই। ও সামনে তাকিয়ে হেঁটে যাচ্ছে। কিছু দূর পার হতে হাত ছাড়লো। আমাকে বিয়ের আসর থেকে তুলে নিয়ে যাচ্ছেন কেন? আপনি জানেন কি কাজ করছেন আপনি? জানি, কিন্তু আপনি কি করতে যাচ্ছিলেন? যাকে ভালোবাসেন না তাকে বিয়ে করতে যাচ্ছিলেন? তো কি করব আমি? যাকে ভালোবাসি সে তো আমাকে মানাই করে দিয়েছে। আর আমি কি করার আছে আমার? আমি একটু কনফিউজ ছিলাম আপনাকে নিয়ে, আপনার প্রতি আমার অনুভূতি নিয়ে, আদৌ আমি আপনাকে ভালোবাসি কি না সেটা নিয়ে, তাই মানা করে দিয়েছিলাম। এখন বুঝতে পেরেছি আমি কত বড় ভুল করেছি। আমি আপনাকে ভুল বুঝেছি। আমি আপনার বন্ধুর মতো কোনো দিন ট্রিট করিনি। আমি যা করেছি শুধু আপনার পাশে থাকার জন্য করেছি, আপনার মুখে হাসি ফোটাবার জন্য করেছি। দেরিতে হলো আমি এটা বুঝেছি যে আপনাকে ছাড়া আমার জীবন অচল। এই কয়টা দিন আমি একটা ফোঁটাও শান্তি পাইনি। বারবার চিন্তায় আমায় কুড়ে কুড়ে খাচ্ছিল। এতদিন ভুল করলেও আজকে আমি কোনো ভুল করিনি। আমি নিজের মনের কথাটা শুনেছি, কিন্তু দুঃখিত আমার অনুভূতি বুঝতে দেরি হবার জন্য। ভালোবাসি আপনাকে, অন্য কারো কী করে হতে দেই? ভেবেছিল শুভ্রকে কয়েকটা কঠিন কথা বলবো, কিন্তু শুভ্রের মুখে এমন কথা শুনে থমকে গেল। আমাকে কি আশরাফের মতো একটা সুযোগ দেওয়া যায় না? যদি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আপনার যদি অমত থাকে তাহলে আমি আবার আপনাকে বিয়ের আসরে পৌঁছে দেব। তাও প্লিজ চুপ করে থাকবেন না, ভুলেও এই কথা বলবেন না। একে তো বিয়ের আসর থেকে তুলে এনেছেন, এখন যদি আবার গিয়ে দিয়ে আসেন একটা মার পিঠের বাইরে পড়বে না? চলুন। কোথায়? কাজী অফিসে। বিয়ে করে মার কাছে যাব, গিয়ে দোয়া নিয়ে আসবো এক্ষুনি। পরে যদি ওই আশরাফ বিয়ে করতে রাজি হয়ে যায়? আমি একবার রিস্ক নিয়েছি, আর রিস্ক নিতে চাই না। আপনার কোনো অসুবিধা হবে না তো? কিসের অসুবিধা? আপনি তো বলেছিলেন আপনি আর আমি দুজন দু প্রান্তের মানুষ। চৈতি, সেটা আমি না বুঝে বলেছি। আমি তো আপনার কোনো আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সাথে কথাও বলতে পারবো না, তারা আপনাকে হাসাবে না। হাসলেও আমার কি? আমি আপনার কণ্ঠ হব, শ্রবণ শক্তি হব। কেউ যদি আপনাকে কিছু বলে তা আপনাকে আমি বলবো, আবার আপনার কথা তাদের কাছে আমি পৌঁছাবো। সত্যি পরে আফসোস করবে না তো? প্রশ্নই আসে না। দেখতে দেখতে প্রায় কয়েক মাস পার হয়ে গেছে। শুভ্রর মা প্রথমে চৈতিকে মেনে না নিলেও এখন চোখে হারায়। উনি নিজেও ভাগ্যবতী মনে করে এমন একটা বৌমা পেয়ে। চৈতি প্রেগনেন্ট, আর 2 দিন পর ওর অপারেশনের ডেট।
রান্না করেছিল রান্নাঘরে দাঁড়িয়ে হঠাৎ পেটে আচমকা ব্যথাই টের পেল। প্রথমে পাত্তা না দিলেও কিন্তু পরে আস্তে আস্তে ব্যথার পরিমাণ বাড়তে লাগলো। একসময় সামান্য ব্যথা অসহ্যনীয় পরিণত হলো। নিচে বসে পড়ল সে পেটে হাত দিয়ে। অপারেশন তো ডেট ছিল 2 দিন পর, তবে আজকে এমন ব্যথা করছে কেন? শুভ্রর মা নিজের রুম থেকে পোড়া গন্ধ পেয়ে দৌড়ে আসলেন রান্নাঘরে। এসে দেখলো চৈতি মেঝেতে বসে কাতরাচ্ছে, ব্যথায় কাতরাচ্ছে। দেরি না করে দৌড়ে নিজে রুমে এসে অ্যাম্বুলেন্সকে ডাকলেন। অতঃপর শুভ্রকে কল করে জানালেন। শুভ্র অফিসের কাছে কাজ করছিল, জরুরি মিটিং আছে, সেটারই প্রিপারেশন নিচ্ছিল। পকেট ফোন বাজতে রিসিভ করতেই হ্যালো বলতে ওর মা বলল, চৈতির অবস্থা বেশি একটা ভালো না, আমি ওকে নিয়ে হাসপাতালে যাচ্ছি, তুই তাড়াতাড়ি আয়। শুভ্র বসা থেকে উঠে যাওয়ার অ্যাসিস্ট্যান্টকে কল করে সবগুলো মিটিং ক্যান্সেল করতে বলল। অ্যাসিস্ট্যান্ট অবাক হয়ে গেল। স্যার আপনি শিওর তো? না মানে কয়েক কোটি টাকার ডিল ছিল, এখন এই মুহূর্তে মিটিং ক্যান্সেল করলে তো সবগুলো টাকা জাহান্নামে যাক, টাকার চেয়ে আমার স্ত্রীর গুরুত্ব আমার কাছে বেশি বলে অফিস থেকে বেরিয়ে পড়ল। হাসপাতাল পৌঁছাতে দেখলো শুভ্রের মা বসে আছেন। কাছে গিয়ে বলল, আম্মু উঠিতে নিয়ে গেছে একটু আগে। শুভ্র মার পাশে বসলো। টেনশন হচ্ছে খুব। একটু পরে ডাক্তার বেরিয়ে আসতেই শুভ্র দৌড়ে গিয়ে বলল, আমার স্ত্রীর অবস্থা? সুস্থ আছেন, সাথে আপনার ছেলেও। আলহামদুলিল্লাহ। দেখা করতে পারি এখন? হ্যাঁ, তবে একজন জাস্ট। শুভ্রর মা শুভ্রকে যেতে বলল। শুভ্র ধীর পায়ে প্রবেশ করতে দেখলো চৈতি চোখ বন্ধ করে শুয়ে আছে। কাছে গিয়ে মাথায় হাত রাখতে চৈতি চোখ খুলে বলল, আমার বাচ্চা আম্মুর কাছে, ওকে একটু নিয়ে আসবে? শুভ্র গিয়ে মার কাছ থেকে বাচ্চাটা নিয়ে চৈতির কাছে নিয়ে আসলো। ওর কানের কাছে একটু শব্দ করো তো। কেন? করো না। শুভ্র শব্দ করতে বাচ্চাটা নড়ে উঠল। বাচ্চাটা নড়ে উঠতে দেখে চৈতির প্রশান্তির একটা হাসি দিল। হাসছো কেন? আর শব্দ করতে বললে কেন? চেক করে দেখলাম বাচ্চাটা আমার মতো হয়েছে কি না। তোমার মতো মানে? কানে শুনতে পাই কি না? চৈতি, তোমাকে কতবার বলেছি এসব নিয়ে কথা বলবে না। ও যদি তোমার মতো হতো তবুও আমি ওকে যত্নে রাখতাম, কারণ ও আমার সন্তান। তোমার না বলো আমাদের। ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা উপহার দেওয়ার জন্য। ধন্যবাদ তো আমার তোমাকে দেওয়া উচিত। তোমার কারণে আমি আজ সুখী। সমাজের কথাবার্তাকে দূরে ঠেলে আমাকে আপন করে নিয়েছো। আমার জীবনটা আজকে অন্যরকম হতে পারত, কিন্তু তোমার কারণে আমি পরিপূর্ণ। শুধু তুমি এলে তাই আমার জীবনে আশার আলো খুঁজে পেয়েছি। এই জীবনে ভবিষ্যতে আমার কাছে অনিশ্চিত ছিল। ধন্যবাদ আমার লাইফে আসার জন্য, আমার বাচ্চার বাবা হবার জন্য। এর মধ্যে বাচ্চা চিৎকার করলে উঠল, দাও দাও আমার কাছে দাও, একটা বাচ্চাকে রাখতে পারো না। সমাপ্ত। তুমি এলে তাই। এটা হচ্ছে 3য় এবং শেষ পর্ব। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।